1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কেউ বলে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, কেউ বলে এটা শুধুমাত্র একটা সিপাহী বা সামরিক বিদ্রোহ, কেউ বলে এটা একটা সনাতনপন্থী বিদ্রোহ, আবার কেউ বলে এটা একটা জাতীয় বিদ্রোহ। যেমন 1857 খ্রিস্টাব্দের এই মহাবিদ্রোহ চলাকালীন তৎকালীন ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গরা যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি এছাড়া ব্রিটিশ বিভিন্ন ইতিহাসবিদ যেমন চার্লস লেক্স, চার্লস রবার্টস, জন লরেন্স, জন সিলি এরা প্রত্যেকেই এই মহাবিদ্রোহকে শুধুমাত্র একটা সিপাহী বিদ্রোহ বলে আখ্যা দেয়। এর পেছনে যে যুক্তি দেওয়া হয় সেটা হলো দেশীয় কোনো রাজনৈতিক সংগঠন এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। ভারতের শিক্ষিত সম্প্রদায় এই বিদ্রোহকে সমর্থন করত না, নিন্দা করত। ভারতের যতটুকু অঞ্চলে এই বিদ্রোহের প্রভাব পড়েছিল তার বেশিরভাগ জায়গাতেই শুধুমাত্র সিপাহীরাই এই বিদ্রোহে ইনভলভ ছিল। এই সমস্ত বিভিন্ন কারণে বিভিন্ন ইতিহাসবিদ এবং ভারতীয় বিভিন্ন ব্যক্তিবর্গরাও এই বিদ্রোহকে শুধুমাত্র একটা সিপাহী বিদ্রোহ বলে আখ্যা দিয়েছে। তবে ইংরেজ বিভিন্ন ইতিহাসবিদ এটাকে জাতীয় আন্দোলন বা ন্যাশনাল মুভমেন্ট বলেও আখ্যা দেন। যেমন নর্টন, ম্যালেসন, চার্লস বল এই সমস্ত ইতিহাসবিদ, এমনকি 1857 খ্রিস্টাব্দে এই বিদ্রোহের সময় ব্রিটিশ পার্লামেন্টে টরি পার্টির একজন লিডার ছিল ডিসরেলি, এরা এই বিদ্রোহটাকে একটা জাতীয় আন্দোলন বা ন্যাশনাল মুভমেন্টের আখ্যা দেয়। কার্ল মার্কস এই বিদ্রোহ সম্পর্কে বলেছিল যে এই বিদ্রোহের শুরুটা শুধুমাত্র সিপাহীদের দ্বারা হলেও শেষ পর্যন্ত এটা শুধুমাত্র সিপাহীদের ভেতর থেমে থাকেনি। বিভিন্ন জায়গার সাধারণ মানুষজন যেমন অযোধ্যা, রোহিলখন্ড, বিহার এই সমস্ত জায়গা থেকে সাধারণ মানুষজন এই বিদ্রোহে যোগ দেয়। এছাড়া বিভিন্ন জায়গার জমিদার, সামন্ত, রাজা এরাও এই বিদ্রোহে যোগ দিয়ে দেয়। যেমন লক্ষ্মীবাই, নানা সাহেব, কুনওয়ার সিং, বাহাদুর শাহ এরা প্রত্যেকেই এই বিদ্রোহটাকে জাতীয় স্তরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তাদের পরিকল্পনা আর নেতৃত্বের অভাবে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। ভিডি সাভারকার এই বিদ্রোহটাকে ভারতের ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যা দেয়। তিনি বলেন যে অন্যান্য বিভিন্ন কৃষক বা উপজাতি বিদ্রোহ যেমন পাইকা বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এইগুলোর মতো 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহ একটা নির্দিষ্ট এরিয়ার ভেতর থাকলেও ধীরে ধীরে সাধারণ মানুষের ভেতর একটা স্বাধীনতার চিন্তা ভাবনা চলে আসে এবং মানুষের ভেতর একটা মনোভাব তৈরি হয়েই যায় যে ভারত থেকে ব্রিটিশ শাসন সমাপ্ত করে দিতে হবে। মার্ক্সবাদী চিন্তাধারার একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন রজনীপাম দত্ত। তিনি এই বিদ্রোহটাকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ আর সনাতনপন্থী বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন। তো এই মহাবিদ্রোহের প্রকৃতি যাই হোক না কেন, শেষমেশ এই বিদ্রোহ ব্যর্থ হয়ে যায় এবং এই ব্যর্থতার পেছনে নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করে বলা যায়। যেমন এই বিদ্রোহ একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে সীমাবদ্ধ ছিল। এই বিদ্রোহের মূল প্রভাব পড়েছিল উত্তর ভারত আর মধ্য ভারত। দাক্ষিণাত্য, পাঞ্জাব, রাজপুতানা, বাংলা এই সমস্ত এরিয়াতে এই বিদ্রোহের কোনো প্রভাব পড়েইনি। যেহেতু এই সমস্ত জায়গাতে বিদ্রোহের প্রভাব পড়েনি, ফলে ইংরেজরা ওই সমস্ত জায়গা থেকে সৈন্য উত্তর আর মধ্য ভারতে নিয়ে আসে এবং খুব তাড়াতাড়ি এই বিদ্রোহের সমাপ্তি করে দেয়। তার ফলে আলটিমেটলি এই বিদ্রোহ ব্যর্থ হয়ে যায়। এরপর ভারতের অল্প কিছু জায়গায় এই বিদ্রোহের প্রসার থাকলেও সেই জায়গাতেও সমস্ত লোকজন এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। লক্ষ্মীবাই, নানা সাহেব, বাহাদুর শাহ, কুনওয়ার সিং এরা ছাড়া অন্য বড় কোনো লিডার এই বিদ্রোহে তেমন খুব বেশি পার্টিসিপেশন দেখায়নি। সাধারণ মানুষজন বেশ কিছুটা সময় পরে গিয়ে এই বিদ্রোহে অংশগ্রহণ করলেও সমাজের একটা বেশিরভাগ অংশের মানুষই এই বিদ্রোহের সমর্থনে ছিল না। তার ভেতর বেশিরভাগটা হলো শিক্ষিত সমাজ এবং ব্যবসায়ী সমাজ। ভারতের বিভিন্ন জায়গায় রাজা, জমিদার বা সামন্তরা এই বিদ্রোহে অংশগ্রহণ তো করেইনি, উল্টে ইংরেজদের হয়ে এই বিদ্রোহ দমনে সাহায্য করে। যেমন পাঞ্জাবি সৈন্যরা, নেপালের গোর্খা সৈন্যরা, হায়দ্রাবাদের নিজামের কাছে থাকা সৈন্যরা, সিন্ধিয়া রাজাদের সৈন্যরা এরা। এই ব্যর্থতার পিছনে আরেকটা বড় কারণ হলো পরিকল্পনা, নেতৃত্ব আর সংগঠনের অভাব। এর আগে যে সমস্ত রাজা বা জমিদারদের কথা বললাম তারা প্রত্যেকেই কোনো নেতৃত্ব বা পরিকল্পনা ছাড়াই নিজেদের মতন করে যখন খুশি যেখানে খুশি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর এই সুযোগে ইংরেজরা বা কোম্পানির সৈন্যরা সময় পেয়ে যায় এবং বিদ্রোহ দমন করে দেয়। বিদ্রোহ ব্যর্থতার পেছনে আরো একটা কারণ হলো এই যে সমস্ত লিডাররা এই বিদ্রোহের সূচনা করেছিল তারা শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য এই বিদ্রোহের ডাক দিয়েছিল। যেমন নানা সাহেব তার সাম্রাজ্য বা তার এরিয়া ফিরে পাওয়ার জন্য এই বিদ্রোহের ডাক দেয়। লক্ষ্মীবাইয়ের কাছ থেকে তার দত্তক পুত্রকে সরিয়ে দিয়ে তার এরিয়া কোম্পানি নিজের দখলে নিয়ে নেবে, এর বিরুদ্ধে লক্ষ্মীবাই তার বিদ্রোহ ঘোষণা করে। বাহাদুর শাহ যাতে তার মোগল শক্তি ফিরে পায় এবং তার পেনশনের পরিমাণ যাতে আরো বৃদ্ধি পায় সেই উদ্দেশ্যে বাহাদুর শাহ এই বিদ্রোহের ডাক দেয়। সৈনিকদের জোর করে এনফিল্ড রাইফেল ব্যবহার করার কথা বলা হয় আর এর প্রতিবাদে সৈনিকরা বিদ্রোহ ঘোষণা করে। এছাড়াও ভারতীয়দের দ্বারা এই বিদ্রোহ ব্যর্থ হয়ে যায় তার আরেকটা কারণ হলো ভারতীয়দের কাছে
প্রযুক্তির অভাব, কোম্পানির লোকজন বা সেনাবাহিনী এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য রেলপথ ব্যবহার করত, বিভিন্ন যানবাহন ব্যবহার করত, তথ্য আদান প্রদানের জন্য টেলিগ্রাফ ব্যবহার করত। কিন্তু ভারতীয়রা এই সমস্ত জিনিস ব্যবহার করার সুবিধা পায়নি বা পেত না। অন্যদিকে ইংরেজ বা কোম্পানির সেনাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, ভারতীয় সৈন্যদের কাছে তেমন কোনো আধুনিক অস্ত্রই ছিল না। এইরকম বিভিন্ন কারণে ভারতীয় সৈন্য ও বিদ্রোহীরা ইংরেজ সেনার কাছে দমন হয়ে যায় এবং শেষমেশ এই বিদ্রোহ ফেল হয়ে যায়। তো যাই হোক, 1857 খ্রিস্টাব্দের এই মহাবিদ্রোহ সফল না হলেও এর মাধ্যমে ভারতীয়রা বুঝতে পারে যে ইংরেজদের দেশ থেকে তাড়ানোর জন্য একটা শক্তপোক্ত সংগঠন, একটা সুদূর প্রসারী পরিকল্পনা ও চিন্তা ভাবনার প্রয়োজন। আর এই সব কিছু ধীরে ধীরে করতে 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 প্রায় 100 বছর পরে গিয়ে 1947 খ্রিস্টাব্দে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় এবং একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।